এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বঙ্গভবনে নতুন বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূলের রাজনীতি থেকে পৌর চেয়ারম্যান, মন্ত্রী এবং বিএনপির ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় দলীয় মহাসচিবের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই রাজনীতিবিদ এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের অভিভাবক। রাজনৈতিক জীবনে নানা চড়াই উচ্চাই পেরিয়ে এবার তার সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের নতুন এক অধ্যায়। রাষ্ট্রীয় পদ বা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য আস্থার প্রতীক হিসেবে তিনি কিভাবে প্রত্যাশা পূরণ করবেন, আগামী দিনের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার ভূমিকা কেমন হবে এবং রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব মর্যাদা তিনি কিভাবে ধারণ করবেন, সেদিকে এখন সবার দৃষ্টি। তাই আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি বঙ্গভবনে মির্জা ফখরুল, প্রত্যাশার রাজনীতি। দুজন সম্মানিত অতিথি রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরও রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ভোটের আগেই যে নির্বাচনের ফল জানা, সেই নির্বাচনেরই শেষ দৃশ্য জন্ম দিয়েছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। সেই দৃশ্যটি একটু দেখাতে চাই আপনাদের। ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির 247 ভোটের বাইরেও 8টি ভোট পেয়েছেন জোট শরিক ও স্বতন্ত্র সংসদ সদস্যদের থেকে। নির্বাচিত হওয়ার পরপরই মির্জা ফখরুল অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই চিত্রটি আসলে অন্যরকম একটি বার্তা দেয়, নতুন প্রত্যাশার জন্ম দেয়। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি সজ্জন রাজনীতিবিদ হিসেবে সবার কাছেই তিনি গ্রহণযোগ্য। এবং মহামান্য রাষ্ট্রপতির পদটি আমরা জানি যে আলংকারিক অনেকেই বলেন, কিন্তু জাতীয় সংকটের ভূমিকা রাখা সহ এই পদটি হলো রাষ্ট্রের অভিভাবকের পদ এবং রাষ্ট্রের জাতীয় ঐক্য এবং আস্থারও প্রতীক। আপনি কি মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রত্যাশার রাজনীতিতে কতটুকু পূরণ করতে পারবেন? জি, আপনাকে ধন্যবাদ সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় ভাই ব্যারিস্টার শিশির মনির, এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন মানুষ যার গ্রহণযোগ্যতা তার নিজস্ব দল, বিরোধী দল তথা দেশের সকল মানুষের কাছে। এরকম পরিশীলিত একজন মানুষ, এত স্বল্পভাষী এবং খুব কি বলে এটাকে, এত অমায়িকভাবে কথা বলেন যে উনি ওই কাউকে কখনো, ওনার কথায় কেউ কখনো আহত হয়েছে আমি এটাও লক্ষ্য করেছি, উনি যখন মাঠে ময়দানে বিরোধী দলে থাকতেন এবং রাজনীতির ময়দানে বক্তৃতা দিতেন, তখনও ওনার ভাষায় আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের সমালোচনার মধ্যেও কোনো উগ্রতা লক্ষ্য করা যায়নি। এবং আমরা আমাদের প্রিভিলেজ কমিউনিকেশনে তখন দেখতাম যে ওই স্বৈরাচার সরকার যখন রাষ্ট্র ক্ষমতায়, তারা ওই প্রাইভেট কমিউনিকেশন বা প্রিভিলেজ কমিউনিকেশনে আমরা দেখতাম অনেক সময় ওনারা ওনাদের দলের নেতা অপেক্ষা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা বেশি করতেন। যোগ্যতা, আচার আচরণের মাপকাঠিতে তারা মনে করতেন যে একটা রাজনৈতিক দলে এইরকম গুরুত্বপূর্ণ জায়গার নেতা মির্জা ফখরুল ইসলামের মতো মানুষেরই হওয়া উচিত। আপনি দেখবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন দেশের বাইরে ছিলেন, তাকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এই দলটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় জেলে পাঠিয়ে দিল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা এই দলটাকে এখানে সংগঠিত রেখে নিরন্তরভাবে রাজনীতি করে গেলেন। কখনো অনেক সময় তার আশেপাশের মানুষও দেখা গেছে যে হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু রাজনীতির ময়দানকে খালি রেখে তিনি কখনো দূরে চলে যান নাই। তো এরকম একজন গ্রহণযোগ্য মানুষ, যার কোনো শত্রু নাই এবং যিনি কোনো মানুষকে বা মানুষের সঙ্গে কোনো উগ্র আচরণ করে বা কঠিন কথা বলে এই সারা জীবনের রাজনীতিতে যে মানুষটি কাউকে আহত করে নাই,
সেই মানুষটির প্রতি মানুষের আস্থা যেমন আছে, প্রত্যাশা থাকবে। জি। এটা খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আমাদের সংবিধানের বর্তমানে স্ট্যাটাসটা আমাদের জানতে হবে। এই সংবিধান এখন যে পর্যায়ে, সেই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির যে করণীয় কাজ তার একটা সীমাবদ্ধতা টানা আছে। এবং মহামান্য রাষ্ট্রপতি হওয়ার কারণে এই সীমাবদ্ধতার বাইরে ইচ্ছা করলেই যেতে পারবেন না। এই সীমাবদ্ধতা নিয়ে নিশ্চয়ই না, আমরা বিস্তারিত আলোচনা আমি করব। একটা লাইন এইভাবে করে বলে দিচ্ছি যে জি। তো সে কারণে তারপরও তিনি রাষ্ট্রের অভিভাবক, রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়ার পরেও রাষ্ট্রপতির আসনে বসে সকল দলের মানুষকে ওন করা এ এক সাংঘাতিক বিরল চরিত্র মিস্টার ফখরুল ইসলাম আলমগীর ধারণ করেন। সে কারণে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর তার কাছে কোনো মানুষ হতাশ হবে না। রাষ্ট্রের যেটা সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার কাছে মানুষের যেটা আশা, তিনি সেই প্রত্যাশা পূরণে আন্তরিক হবেন, এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। জি, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মহামান্য রাষ্ট্রপতি, তিনি নির্বাচিত হয়েছেন, তাকে অভিনন্দন নিশ্চয়ই আপনি জানাবেন। এবং আপনি আজকে কর্নেল অলি আহমেদের তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি যেমনটি বলেছেন যে 70 অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে এমপিরা ইচ্ছে মতো ভোট, 70 অনুচ্ছেদের কারণে এমপিরা ইচ্ছে মতো ভোট দিতে পারেন। এবং একটি জরিপের কথাও তিনি বলেছেন যে সেখানে 68% মানুষ তাকে সমর্থন করেছেন, যেটি তিনি বলতে চাচ্ছেন যে 70 অনুচ্ছেদই আসলে বার হয়ে দাঁড়িয়েছে এখানে। আপনার মতে কি আজকের নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আই এম ভেরি হ্যাপি টু সি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইলেক্টেড হয়েছেন। তার মতো এরকম সজ্জন লোক বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া শুধু দেশের জন্য নয়, দেশের বাইরেও আমার ধারণা আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের দেশের রাজনৈতিক বিভিন্ন বিবাদমান দলগুলোর মধ্যে এক ধরনের হারমোনি ক্রিয়েট হবে। কারণ আমি কাছ থেকে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একবার আমার মনে আছে 2009 সালের সম্ভবত 17ই ডিসেম্বর আমি ওনার বাসায় গিয়েছিলাম। আমি তখন একটা ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। বাসায় গিয়ে আমি ওনাকে কিছু প্রকাশনী দিয়েছিলাম, একটা ম্যাগাজিন, একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি। তখন ওনার ড্রয়িং রুমে বসে ওনার সঙ্গে অনেক মানুষ দেখা করতে আসলো। উনি আমাদেরকে বসালেন, চা খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, আর সাথে সাথে সবাইকে ডাকলেন, এই তোমরা সবাই এদিকে আসো, তোমরা কি করো? এই যে দেখো, এই ছাত্র শিবিরের ছেলেরা ডায়েরি বের করছে, লেখালেখি বের করছে, বই বের করছে, তোমরা করো না কেন? এভাবে তো মানুষের ইন্টেলেকচুয়ালিটি পারফেকশন আসে ছাত্র জীবনে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ওয়াই ডোন্ট ইউ ডু দিস? তখন আমার কাছে মনে হয়েছিল যে উনি অবচেতন মনে এমন এক জেনারেশনের কথা ভাবেন যারা শ্রম, মেধা, ঘাম দিয়ে ক্রিয়েটিভ হিসেবে গড়ে ওঠে। এরকম মাল্টিকালচারাল লোক উনি দেখতে চান বলে আমার ধারণা। আপনার প্রশ্নের জবাবটা যদি আমি আসি, এটা ঠিক, 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক তো পুরনো, নতুন বিতর্ক না। এবং সর্বশেষ জুলাই সনদে 70 অনুচ্ছেদ নিয়ে একটা রাজনৈতিক ঐকমত্য হয়েছিল। ফার্স্ট বলা হয়েছিল যে 70 অনুচ্ছেদ বিএনপির পক্ষ থেকে 4টি শর্তযুক্ত থাকবে, আর অন্যান্যরা বলেছে যে 2টো শর্তযুক্ত থাকবে। অন্যান্যরা বলেছে একটি হবে অনাস্থা ভোট, এই ক্ষেত্রে 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে, আর একটা হবে অর্থ বিল। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই দুটোর সাথে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা আরও 2টো শর্ত যোগ করতে চান। একটি হলো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, আর আরেকটি হলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে। তাহলে এই 4টি শর্ত ছাড়া বাকি ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা উন্মুক্ত ভোট দিতে পারবেন। তো এখনো পর্যন্ত তো সেই সংশোধনী আসে নাই কিংবা সংস্কার হয় নাই। না হওয়ার কারণে অতীতের সাংবিধানিক সিস্টেম মেনটেন করেই 70 অনুচ্ছেদের বাধা হলো যদি কোনো পার্টি থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হন তাহলে আপনি সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, কিংবা যদি পদত্যাগ করেন তাহলে দল থেকে যদি পদত্যাগ করেন তাহলেও আপনার সদস্যপদ থাকবে না। ভোটও যদি দেন তখনও আপনার সদস্যপদ থাকবে না। তো এটির যে সংশোধনের প্রয়োজনীয়তা আছে এটি কিন্তু জাতীয়ভাবে অলমোস্ট একমত সকলেই। সো দিস ইজ এ গুড সাইন। আজকেও দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন যে আগামীর নির্বাচন হবে
70 অনুচ্ছেদ সংশোধনের সংশোধনের পরে পরে। জি। তাহলে কি সেই সংশোধন? সেই সংশোধন হলো বিএনপির ভাষায় এই 4টা ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে একজন রাষ্ট্রপতির ভোটেই বলেন কিংবা একটা বিলেই হানা ভোট দিতে বলেন, স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সেই 4টার মধ্যে একটা হলো সংবিধান সংশোধন, আরেকটা হলো অনাস্থা ভোট, আরেকটা হলো জাতীয় নিরাপত্তা, আর সর্বশেষটা হলো অর্থ বিল। এই 4 ক্ষেত্রে দল যেদিকে ভোট দেবে সেদিকেই দিতে হবে, আর না হয় সদস্যপদ থাকবে না। এছাড়া বাকি সকল ক্ষেত্রে উন্মুক্ত থাকবেন। এই বিধানটা ইন্ট্রোডিউস হলে আজকে একজন প্রতিদ্বন্দ্বী যেভাবে বলেছেন সেটা হতে বাস্তবে রূপান্তরিত হবে। আরেকটা কথা কিন্তু ওখানে আলোচনা হয়েছিল যে প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এখন, এটি কিন্তু ভারসাম্যহীন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আর মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা বেসিক্যালি দুটো থাকে। একটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন উইদাউট এনি অ্যাডভাইস, আর একটা হলো মাননীয় প্রধান বিচারপতিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন উইদাউট অ্যাডভাইস। এছাড়া বাকি সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছাড়া তিনি কোনো কাজ করতে পারেন না। তখনই প্রশ্ন আসছিল যে ক্ষমতার কিন্তু ভারসাম্য আনা প্রয়োজন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল কি, এগুলো হয়তো এখন আলোচনার বিষয়, মুখরোচক আলোচনার বিষয়। কোনো একদিন যদি স্ট্রাকচারাল চেঞ্জ আসে, পারপাসফুল কোনো চেঞ্জ যদি আমরা করতে পারি, পারহ্যাপস দোজ ডেজ উইল বি দ্য গোল্ডেন ডেজ ফর দ্য নেশন। অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, ওলি আহমেদ যে অভিযোগটি করেছেন সেই প্রসঙ্গটি টেনে আপনার কাছে করতে চাই যে বিএনপি ক্ষমতায় এলে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা বললে এবার সংস্কারের আগেই রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভবিষ্যতে জুলাই সনদের সমঝোতা অনুযায়ী 70 অনুচ্ছেদ সংশোধন হবে। তাহলে সরকার কি এখন স্পষ্ট করবে যে সংস্কারের পর যদি সংসদ সদস্যরা কোন কোন বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, যেটি অ্যাডভোকেট শিশির মনির সাহেব বলছিলেন, এটি নিয়ে যে ওলি আহমেদ তিনি যে অভিযোগটি করেছেন সেটি আপনি কি ভিত্তি দেখেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন 23তম রাষ্ট্রপতি বাংলাদেশের। আমি ওনার সম্পর্কে কথা বলতে গিয়ে প্রথমবারে ওনাকে অভিনন্দন জানাতে ভুলে গেছি। আমার বন্ধু ঠিক আমার মতোই ভুল করেছে, সবই প্রশংসা করেছে কিন্তু অভিনন্দন জানাতে পারেনি। আমি আশা করি এর পরের বার তিনি জানাবেন। আমি সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আমি একটু আগে একটা কথা বলেছিলাম এবং শিশির মনিরও একটা কথা বলেছেন, লক্ষ্য করেছেন আপনি, যে জুলাইয়ের যে প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা, সেখানে এটা আর্টিকুলেটেড করা আছে যে বিএনপি এই জুলাই সনদ যখন বাস্তবায়ন করবে আর্টিকেল 70-র ক্ষেত্রে যে প্রস্তাবনা আছে এবং বিএনপি যেটা দিয়েছে অন্যান্য রাজনীতি অপেক্ষা, সেই জিনিসগুলো একটা মোটামুটি পর্যায়ে আছে। সংবিধান যখন সংশোধন হবে এবং এটা বিল আকারে যখন সংসদে আসবে, আলাপ আলোচনা করে এটাকে আরও রেশনাল করা বা এটাকে আরও সংযোজন বা বিয়োজন অথবা এটা আরও উদারভাবে উপস্থাপন করা, সেটাই সেই সময়ের ব্যাপার হবে। তো এটা নিশ্চিত আপনি দেখেন বিএনপি যখন টাইম অ্যান্ড অ্যাগেন বলে যাচ্ছে যে জুলাই সনদের যে সকল প্রস্তাবনায় আমরা সমর্থন করে স্বাক্ষর করেছি, দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষর করে যেটাকে আমরা স্বীকার করে নিয়েছি, সেখান থেকে বিএনপি সরবে না, তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আশাবাদী হতে পারছি। সেই কারণে এই মুহূর্তে 70 অনুচ্ছেদ নিয়ে যদি কথা বলে, তাহলে যেটা শিশির মনি বলছে এবং আমিও তার সঙ্গে একমত, 70-এর সীমাবদ্ধতার বাইরে এই মুহূর্তে কোনো সম্মানিত সংসদ সদস্যের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন ওই কর্নেল ওলি সাহেবের গল্পটা, মানে উনি যেটা বলেছেন সেইটা আমার কাছে মনে হয়েছে কি এটা ছোট গল্পটা হলো এই যে প্রতিবেশী 2টা পরিবার, এদের মধ্যে মারামারি হয়েছে। এক পরিবারে 4 জন লোক, আর এক পরিবারে 3 জন। তো যারা 4 জন তারা সংখ্যাগরিষ্ঠ হয়, 3 জন আলাদাকে মানে পিটিয়ে মোটামুটি আহত করে ফেলছে। তো এখন এক ভাইয়ের ছেলে এসে যখন দেখলো যে তার বাপ চাচারা আহত হয়েছে, তখন ছোট ছেলে বাপ চাচাকে সান্ত্বনা দিচ্ছে যে এই আমার ফুপুর যদি গোপ থাকতো তাহলে আমার বাবারাও আজকে 4 ভাই হইতো, অর্থাৎ তাইলে ওর ধারণা যে আর মাই খাইতো না। তো কর্নেল ওলি সাহেবের বক্তব্য আমার কাছে ওই রকম মনে হয়েছে যে আজকে সংসদে বিরোধী দলের প্রার্থী হয়েছেন তিনি, বিরোধী দলের ভোটের শক্তি কতটুকু এটাও উনি জানেন। তারপরে উনি কি করলেন, উনি দোহাই দিলেন একটা
যে যদি এই মুহূর্তে আর এই মুহূর্তে ৭০ অনুচ্ছেদ বলবৎ আছে এবং নির্বাচিত সম্মানিত সংসদ সদস্যরা এর বিরুদ্ধে যেতে পারবেন না, এটা জেনেই তো উনি প্রার্থী এবং হয়েছে। এখানে 247টা ভোট বিএনপির ছিল, সেখানে 8টি ভোট কিন্তু তারা বেশি পেয়েছে। এবং 8টি ভোট আপনি দেখেছেন তারা কারা, তারা নিরপেক্ষ যারা ছিলেন, স্বতন্ত্র তারা যারা ছিলেন। অর্থাৎ স্বতন্ত্র যারা ছিলেন এবং আরো দুইটা যারা শরিক দল জামাতের আছে। জোটের বাইরে শরিক দলের যারা ছিলেন। তো সুতরাং এখানে এটা খুব যুক্তিসঙ্গত। এখন কর্নেল ওলি যদি মনে করেন যে ৭০ অনুচ্ছেদ না থাকলে উনি রাষ্ট্রপতি হয়ে যেতেন, এইখানে মজার জিনিস হয়েছে কি, এটা একটা গেম ছিল। জামাত ইসলাম রাজনীতি দল হিসাবে, সংসদে বিরোধী দল হিসাবে তারা কর্নেল ওলিকে মনোনয়ন দিয়ে রাজনৈতিকভাবে কিছুটা তারা যোগ্যতার পরিচয় দিয়েছে। আর কর্নেল ওলি প্রার্থী হয়ে ঠিক উল্টোটা নিজে একটা অযোগ্য লোক, এটা সর্বশেষবারের মতো আবার প্রমাণ করলেন। আমি এই সূত্রটা ধরেই আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসতে চাই। যেই কথাটি মাসুদ আহমেদ তালুকদার তিনি বলছিলেন যে কর্নেল ওলি আহমেদ সম্পর্কে যেটি বলছিলেন, নিশ্চিত পরাজয় এটি তো সবাই জানতেন, তারপরও তাকে প্রার্থী করা হলো। এটি গণতন্ত্রের সৌন্দর্য, সেটিও বলা হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু এই যে যেই ব্যাখ্যাটি দিলেন মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি বলবেন? তাহলে কি বিরোধী জোট রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া উচিত হয়নি? উচিত ছিল না? ক্যান ইট বি আর্গিউড? ইলেকশন প্রসেস ইজ দেয়ার। ডেমোক্রেটিক কালচার অনুযায়ী ৭০ অনুচ্ছেদ থাকার কারণে ইট ইজ এভিডেন্ট যে কাদের আসন সংখ্যা বেশি, কাদের আসন সংখ্যা কম। এই যে একটা প্রসেসের মধ্য দিয়ে আজকে যে ভোট নেওয়া হলো, ধরেন একজন প্রার্থী হলে ভোট নেওয়ার কোনো প্রয়োজন ছিল? না। 255টা ভোট পেয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, এটা তিনি কাউন্ট করতে পারতেন? 8টা ভোট যে তিনি বেশি পাবেন তাকে তিনি বুঝতে পারতেন? পারতেন না। কিন্তু এই যে বিরোধী দলের রাজনৈতিক প্রসেসের মধ্যে অংশগ্রহণ করার যে টেন্ডেন্সি, দিস ইজ এ গুড সাইন ফর ডেমোক্রেসি। ইটস এ কালচার। হ্যাঁ, বিরোধী দল কি জানে না যে এখানে তাদের রাষ্ট্রপতি বিজয়ী হবে না? নিশ্চিত জানে। কিন্তু এও জানে বিরোধী দল পার্টিসিপেট না করে ওয়ান ওয়ে ট্রাফিকিং will weaken the democratic culture of the nation. So this is willingness, this is goodwill, bona fide will. এই পার্টিসিপেশনের মধ্যে তারা তাদের বিবেচনায় যাকে ভালো মনে করেছে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। আচ্ছা, আর তাদের বিবেচনায় এই রাষ্ট্রপতি প্রার্থী ৭০ অনুচ্ছেদের কথা বলেছেন, বলতেই পারেন, কারণ আমরা তো এগ্রি করেছিলাম যে 6 মাসের ভিতরে এই সংস্কার শেষ হয়ে যাবে। করেছিলাম আমরা সেই এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টটা যে কোনো কারণে হোক বাস্তবায়িত হয়নি ওই সময়ের মধ্যে। কখন হবে এটা পরের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু ইট ওয়াজ সাপোজ টু বি ডান বাই 180 days ফ্রম দ্য ডেট অফ দ্য ইলেকশন। এবং 12ই অগস্ট সেই 6 মাস পার হয়ে গেছে, 12ই ফেব্রুয়ারি থেকে। সুতরাং one can easily legitimately raise this question যে we were in agreement to conclude the process within 180 days of the election, but we could not do. That is the reality. But we were supposed to do. আমরা তো চেয়েছিলাম করতে, কিন্তু শেষ পর্যন্ত কার কারণে হলো না, কেন হলো না, এই দোষারোপের কথা বলতে আমি এখানে আসি নাই। But the fact is it did not happen. আচ্ছা, সংসদে সংবিধান সংশোধনী কমিটি করা হয়েছে, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সেই কমিটির কর্মকাণ্ড বা পরবর্তীতে জুলাই সনদ সংশোধনের যে ভূমিকা, সেটি নিয়ে আপনার ব্যাখ্যা কি? দেখেন, আমি মনে করি আমার ভাই তার উত্তর দেবেন, আমি কোনো অযাচিত বিতর্ক ডেভেলপ করতে চাই না, কিন্তু আমি মনে করি ইট কুড হ্যাভ বিন দ্য বেস্ট সিনারিও যে যা আমরা জুলাই সনদ বাস্তবায়নের আগে কিংবা গণভোটে যা বলেছিলাম, এটা যদি আমরা 6 মাসের মধ্যে করে ফেলতে পারতাম, দ্যাট কুড হ্যাভ বিন দি বেস্ট অ্যাকসেপ্টেবল সিনারিও ফর দি নেশন। এবং আজকে যে বিতর্ক, যে কন্টেনশন সংসদের ভিতরে এবং বাইরে, যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা দেখতে পাই, এগুলো হয়তো কিছুই করতে হতো না। বাট দ্য সিনারিও বিকাম ট্র্যাকড আউট, চেঞ্জড যেদিন বিএনপি লেড মেজরিটি পার্টি সংবিধান সংস্কারের যে শপথ সেটি নিতে তারা ডিক্লাইন করেছেন।
তারা বলেছেন যে দিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনস্টিটিউশন, দ্যাটস ওয়াই উই আর নট টেকিং দ্য ওথ। বিতর্কটা শুরু হয়েছে সেই দিন, এর আগ পর্যন্ত তো কোনো বিতর্ক ছিল না। ইলেকশনে, গণভোটে সবাই একমত হয়ে 17 অংশগ্রহণ করেছে। ফেব্রুয়ারি। জি। দেয়ার ওয়াজ নো ডিসকন্টেন্ট, কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল না। ডিফারেন্স অফ অপিনিয়ন ফার্স্ট সারফেস অন 17th ফেব্রুয়ারি। কেন? এক পক্ষ বলল যে আমরা দুটো শপথই নিব, আরেক পক্ষ বলল আমরা একটা নিব, আরেকটা নিব না। অথচ যে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল সেখানে দুটো কথাই ছিল। তাহলে একটি থেকে ডেভিয়েশন হলো, ডেভিয়েশন বলতে মিসট্রাস্ট হলো, নানান কথা আসতে থাকলো, পক্ষে বিপক্ষে, সঠিক বেঠিক কি আলোচনা হয়েছিল, আস্তে আস্তে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো গরম হতে থাকলো। আবার বিরোধী দলের পক্ষ থেকে একটা কনস্ট্রাকটিভ রোলও প্লে করা হচ্ছে, ন্যাশনাল ক্রাইসিসে একসাথে কমিটিতে অংশগ্রহণ করা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনের মতো প্রার্থী বিরোধী দলীয় দেওয়া আগে ঘোষণা হচ্ছে, করেছে, জি। কথাবার্তা হচ্ছে, পার্লামেন্টের ভিতরে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, পার্লামেন্টের ভিতরে কয়েকটি বিষয়ে ঐক্যমত পোষণ করার কথা বলা হচ্ছে। সেখানে কি আমরা ন্যাশনাল এখানে ইন্টারেস্ট। ঐক্য দেখব সামনে, কিন্তু এমন এইখানে প্রত্যাশা তো করতে পারি। এইখানে আমি মনে করি একটু ডিফিকাল্ট সিচুয়েশন। কেন বলেন? আমাকে 30 সেকেন্ড সময় জি, বাড়িয়ে দেন। অবশ্যই, বলুন। ডিফিকাল্ট সিচুয়েশন এই অর্থে, এখন বিরোধী দল যদি মনে করে যে তারা গণভোটের যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে তারা অবে না করে সরকারের আহ্বানে সাড়া দিবে, তাহলে তাদেরকে গণভোটকে ডিফাই করতে হয়। আবার সরকার যদি মনে করে যে গণভোটের পোড়াটাই তারা মেনে নেবে, তখন তারা বলছেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে। তাহলে তো এখানে একটা কন্টেনশন বিল্ড আপ হয়েছে। এখন বিরোধী দল যদি এখানে অন্ধকার হয়ে আগামীকালকেই ধরেন 4 জন বা 5 জনের জন্য নাম রেখেছেন, এখনো 17 সদস্যের মধ্যে 12 সদস্য ঘোষণা করেছেন আর 5 জনের জন্য অপেক্ষা করছেন, ধরেন আগামীকালকে দিল। তা আগামীকালকে দিলে গণভোটের পরে যে তরিকায় সংবিধান সংস্কার করার রোডম্যাপ ঘোষণা হয়েছিল সেখান থেকে তাদেরকে সরতে হবে, না সরে তো নামটা দিতে পারবে না। এখন যদি নাম দেয় তাহলে কিসের সদস্য হবেন তারা? সংবিধান সংশোধন বিশেষ কমিটির সদস্য হবেন। আর তাদের হওয়ার কথা ছিল কি? তাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। তাহলে গণভোটের ওই পার্টটুকুকে ডিনাই করতে হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ ডিফিকাল্ট। যেখানে মানুষ ভোট দিয়েছে প্রায় 70%, একটা বিরোধী দলের রাজনীতিতে জনগণের সঙ্গেই তো থাকতে হয়। জি। নাকি বলতে পারবে বিরোধী দল যে জনগণের সঙ্গে আমরা থাকবো না, আমরা চলে যাব টু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি? দ্যাট ইজ হোয়াট ইজ এ ডিফিকাল্ট স্টেপ ফর অপোজিশন। এটাই অনেকের কারণ। জি, একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনার প্রশ্ন। সম্মানিতা মুন্নি ইউসুফ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত শ্রদ্ধাভাজন দুইজন, শিশিরমণি অ্যাডভোকেট শিশিরমণি এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি। ভালো লাগতেছে কথাগুলো, আমরা রেসপন্স করতেছি, রিয়াক্ট করতেছি, থিঙ্ক করতেছি। আমরা এই ধরনের লোককে সামনে আনবেন, খুব ভালো লাগতেছে। আচ্ছা, প্রশ্নে চলে যাই। আমরা মির্জা আব্দুল জব্বার, আমার নাম, আজকে যে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল, তাকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে আমরা দেখেছি রাষ্ট্রপতি পদে যারা ছিলেন, যেমন আব্দুল হামিদ, বদরুদ্দোজা চৌধুরী যেমন ছিলেন, এই এর আগে জিল্লুর রহমান সাহেব, প্রত্যেকেই সিরিয়াল বাই সিরিয়াল ভালোই এরা সিলেক্টেড, আর ইলেকশনের মাধ্যমে হলো, এটি তফাৎ। আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির মর্যাদা থেকে পদ থেকে যেন তার যে অ্যাক্টিভ সেগুলো যদি ব্যবহার করতে না পারে, তাহলে ভালো লোক থাকি তো লাভ হচ্ছে না। কথাটা বোঝার চেষ্টা করবেন শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি, যে রাষ্ট্রপতির তার অধিকার, তার যে ক্ষমতা, তার যে প্রায়োরিটি দেওয়া হবে, সেই বলে যদি চলেন তাহলে দেশের খেদমত উনি বা আমাদের জন্য কিছু করতে পারবে। আজ রাষ্ট্রপতি যদি তার মর্যাদা থেকে যদি জিম্মি থাকে, তাহলে তো আর আমাদের সেবা করতে পারবে না। এই বিষয়ে আপনারা একটু ভালো করে বুঝাতে পারবেন, আমি পারতেছি না। ধন্যবাদ দুজনকে। আসসালামু আলাইকুম। জি, তিনি যে প্রশ্নটি করেছেন যে রাষ্ট্রপতির, যদি আমরা বুঝে থাকি ঠিকমতো, যে রাষ্ট্রপতির ইচ্ছা থাকলেও অনেক সময় ক্ষমতার ভারসাম্যের কথা আপনি প্রথম থেকে বলছিলেন, সেটির কারণে আসলে তার ইচ্ছার যে প্রতিফলনটা আমরা দেখি না। আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যর কথা জুলাই সনদেও বলা আছে, সেখানে আসলে ভারসাম্যটা কেমন হওয়া উচিত, চেক অ্যান্ড ব্যালেন্সটা কেমন হওয়া উচিত? দেখুন, বিএনপি পরিষ্কার ভাষায় বলেছে জুলাই সনদের যে প্রস্তাবনা সেগুলা সংবিধানে সংস্কার করে সংবিধানে আর্টিকুলেটেড করবে। তো যতক্ষণ পর্যন্ত সংবিধানের সংশোধন না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত আজকের যে সংবিধান সেটা মেনেই চলা হলো সকল নাগরিকের দায়িত্ব। আর মহামান্য রাষ্ট্রপতির পদ যেহেতু সাংবিধানিক পদ, তাহলে সংবিধানকে সবচেয়ে বেশি মানার দায়িত্বও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির অন্যান্য নাগরিকের চাইতে, জনগণের চাইতে বেশি। অর্থাৎ ইচ্ছা করলেই সংবিধানের বাইরে ওনার বিচারণ করা। এবং আপনি এই জন্যই দেখবেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সবসময় লিখিত বক্তব্য দিতে হয়। এর কারণটা হলো তাকে কনফাইন করা যেভাবে আছে সংবিধানে, অর্থাৎ সংবিধানের রক্ষক তিনি, সরি আমি রক্ষক বলছি না, সংবিধানের মানে কি বলবো কর্তা ব্যক্তি তিনি। সেই জন্য এই সংবিধান কোনোরকম ব্যত্যয় ঘটে, কোনো ব্যতিক্রম না হয়, মহামান্য রাষ্ট্রপতিকে নিজেকেই সেইটার দিকে অনেক খেয়াল রাখতে হয়। যেই মির্জা আব্দুল জব্বার প্রশ্ন করেছেন, মির্জা সাহেবের তো আজকে খুশিতে এই প্রশ্ন করার কথা ছিল না, কারণ আজকে মির্জা সাহেবরা দেশের রাষ্ট্রপতি। সুতরাং এবং এটা নিশ্চিত জুলাই সংস্কার প্রস্তাব বিএনপি যেহেতু বারবার বলছে যে আমরা এটা করবই, সে কারণে আমাদের ওই যুক্তিসঙ্গত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বিশেষ করে মির্জা আব্দুল জব্বার যিনি বলেছেন, আসলে রাজনীতিবিদ থেকে যখন রাষ্ট্রপতি হয় তখন আসলে চাওয়া পাওয়াগুলো অনেক বেশি থাকে, কারণ রাজনীতিবিদ যারা থাকেন তারা মানুষের পালসটি খুব ভালোভাবে বুঝে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই পালসটি কতটুকু ধরে রাখতে পারবেন বা তার ক্ষমতার প্রয়োগ করতে পারবেন, সেখানেই আসলে প্রশ্নটি তিনি করেছেন। ব্যাপারটা হলো আসলে জনগণের প্রত্যাশা সরকারের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। তারা সাংবিধানিক প্রধান হিসেবে দেশের রাষ্ট্রপতিকে মনে করে যে সরকার যেমন, এই অভিজ্ঞতাটা মানুষের এবং এই প্রত্যাশাটা মানুষের মধ্যে এত বেশি কেন, এটার মূল কারণটা ছিল মানুষ সমূহ সময়কালে যে অভিজ্ঞতা অতিক্রম করে এখানে উপনীত, সেই সময় দেখা গেছে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন অনির্বাচিত সরকার, যেই কারণে অনির্বাচিত সরকার এবং তাদের দ্বারা আবার নির্বাচিত রাষ্ট্রপতি, দুইটাই মোটামুটি অনির্বাচিত। কারণ যেই সম্মানিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে তারা যেহেতু অনির্বাচিত ছিলেন, সেই কারণে তাদের ওই অনির্বাচিত রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত সংসদ সদস্য অনির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। এটা ছিল প্রবলেম। কিন্তু এখনকার প্রেক্ষিত হলো ভিন্ন। এখন রাষ্ট্র ক্ষমতায় জনগণের দ্বারা নির্বাচিত সরকার, আর সেই নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য এই দেশের মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে। সুতরাং আগেরটার সঙ্গে এটার ফারাকটা হলো ওইখানটায়, যেখানে মানুষের প্রত্যাশা অনেকটা বেশি। আপনাকে আমি আরেকটা কথা একটু এইভাবে বলে নেই, জনাব শিশির মনির যে কথাগুলো বলছে, 180 দিনের কথা বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের কথা। ওনারা এটাও বলেছে যে সংসদীয় উপকমিটিতে তারা লোক দিচ্ছে না, কি কারণে? তারা মনে করতে আছে জুলাই সনদে তারা যে প্রস্তাবনায় সম্মতি দিয়ে আছে সেটার খেলাফ হবে। আমার বন্ধু শিশির মনির মতো এত পণ্ডিত মানুষ, তার এই কথাটাকে এভাবে উপস্থাপন করাটাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এই কারণে যে জুলাই প্রস্তাবনা বিলম্ব হলেও এখন পর্যন্ত এটা আইনের কোনো মর্যাদা অর্জন করে নাই। এটা এখন পর্যন্ত কেবলমাত্র প্রস্তাবনা। এবং আপনি দেখবেন সংবিধানের পরবর্তী সংশোধন, এবং ওনারা সংবিধান এখন যে সংসদের যে উপকমিটি যেখানে করা হয়েছে, 12 জন দেওয়া হয়েছে, ওনাদের 5 জনের জন্য অপেক্ষা করতেছে, প্রপারলি ফাংশনিং হচ্ছে না। এটার অর্থটা কোনখানে দাঁড়ায়? যে যেই প্রস্তাবনাগুলো ছিল এবং আপনাদের দেখবেন তাদের নির্বাচনের ইশতেহারে দেওয়ার পরে, এবং ওই প্রস্তাবনায়ও বলা আছে যে নির্বাচনের ইশতেহারে দেওয়ার পর জনগণ যদি ভোটে রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসায়, তাহলে তাদের ইচ্ছা মতো অনেক কিছু করা যাবে। সেই ক্ষেত্রে এইটার ব্যালেন্সটা কিন্তু বিএনপির অনুকূলে। এখন বিএনপি আর আরেকটা জিনিস যেটা বলেছেন ইনি, গণভোট 70% মানুষ, এই 70% মানুষ যে 51% লোক বিএনপিকে ভোট দিয়ে সরকার বানাইছে, তারাও ছিল এই 70%-এর। এই কথাটাও আপনাদের মনে রাখতে হবে। আর আমি বরাবরই বলেছি গণভোটের কোনো প্রয়োজন ছিল না। এই গণভোটেরটা, এই বার্ডেনটা কেন রাজনীতিবিদদের উপরে চাপানো হলো? কিন্তু গণভোটের হ্যার পক্ষে তো আপনার উপর হ্যার পক্ষে আমরা এটা দিতে শোনেন। ওই যে ব্যাপার হয়েছে, একটা কথা ছিল যে নদীর মধ্যে আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি এর লোভ দেখাইছি। এর অর্থটা ছিল এইরকম, একটা অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে যখন নানা রকম কেরিকেচার করছিল, যেই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আন্দোলন করে আসছে তারা, নির্বাচিত সরকার হবে জনগণের। তো একটা অনির্বাচিত সরকার যাওয়ার পর আবার একটা অনির্বাচিত সরকার আসলো, এবং সেই সরকারের মধ্যে যে ডিফেস্টেড ছিল, সরকারের মধ্যকার সরকার, তারা চেয়েছিলেন নানা রকম বাহানা করে তারা মানে প্রলং করতে পারে কিনা, তাদের দীর্ঘ করতে পারে কিনা সময়কাল রাষ্ট্র ক্ষমতায়। যেই কারণে রাজনীতিবিদরা তো আর ওই যে কি বলে চীনাবাদাম খেয়ে শুধু রাষ্ট্রপতি হন নাই, তারা বুঝেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অরাজনৈতিক লোকরা অনির্বাচিত সরকারে ছিলেন, তাদের সঙ্গে নির্বাচিত সরকার মানে রাজনৈতিক সরকারের একটা বা রাজনৈতিক দলের একটা চির শত্রুতা আছে। আমি শেষ করে দিচ্ছি আপনাকে। সে কারণে তারা মনে করেন যে রাষ্ট্রের জন্য আমরা অনির্বাচিত যারা,
অর্থাৎ যাদের নাম সুশীল, তারা মনে করে দেশের ভালোর জন্য আমার রাজনীতিবিদদের অপেক্ষা আমরা বেশি যোগ্য। তো যে কারণে যখন দেখলেন যে তারা রাজনীতিবিদদের সঙ্গে মানে চিপ গেম খেলা শুরু করেছেন, তখন রাজনীতিবিদরাও তাদের সঙ্গে গেম খেলেছে। আচ্ছা, এটা আমি এইভাবে না, আমার কথাটা এইভাবে শেষ করতে। তো বিষয়টা হলো এই যে বিএনপি রেফারেন্ডামের কথা বলেছে এবং তাদের যেই জুলাই সনদের প্রস্তাবনায় স্বাক্ষর করে আসছে সেই জিনিসগুলোকে তারা বলেছে যে আমরা কোনোভাবে এখান থেকে আমরা সরে যাব না, অক্ষর অক্ষরে পালন যেখানে করবে আমরা আমাকে বলেছে, যেহেতু জি। আমরা সরে যাব না, সে কারণেই কিন্তু আজকে এই যে সংসদীয় উপকমিটি এবং ওইগুলোরই কিন্তু পরীক্ষা। আপনি দেখেন একটা জিনিস যেটা বলছে আমার বন্ধুদের রাজনৈতিক দল, আমি যারা- আসবো আবার, না, জি, আমি এইভাবে বলুন। কথাটা হলো এরকম যে তারা দেখুন রাজনৈতিক ময়দানে এখন কি বলছে যে গুম, যে কি বলে গুম কমিশন গুম হয়ে গেছে, অথচ আপনি দেখেন সেটা নিয়ে কত আরো উদার আইন করার জন্য ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা, জি, তো সেই কারণে আমি বলছিলাম যে যারা আপনি যদি নিজের দায়িত্বকে উপেক্ষা করার জন্য খোরা যুক্তি দেন, আপনার যুক্তি কতটা শক্তিশালী সেটাও কিন্তু মানুষ বিচার জি, বিশ্লেষণ জি, করছে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট শিশুমণি আপনার কাছে আসি যে জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। এখন বিএনপি বলছে ভিন্ন মতের বিষয়গুলোতে তারা নিজেদের নির্বাচনী ম্যান্ডেটই বাস্তবায়ন করবে। জুলাই সনদকে যদি আমরা জাতীয় ঐক্যমত্যের দলিল ধরি, তবে নিজস্ব ইশতেহার ও সনদের যৌথ বাস্তবায়নের আইনি সূত্রটি আসলে কেমন হতে পারে? তার আগে আমি একটা কথা বলি, জি। আপনি একটা প্রশ্ন করেছিলেন না জি, যে জুলাই সনদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ব্যালেন্সটা কিভাবে আনা একদম হয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে হবে? নর্মালি দুটো কাজ তিনি পারেন, মাননীয় প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এর বাইরে জুলাই সনদের 11 নম্বর দফায় বলা হয়েছিল যে আরও কিছু বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা ছাড়াই তিনি করতে পারবেন। তার মধ্যে একটা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ, আরেকটা ছিল তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান সদস্যগণ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানগণ। এই বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই করতে পারবেন। এই দুটোর বাইরেও আরও 5টা ব্যালেন্স আনার জন্য ক্ষমতাটাকে একটু বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, এখনো হয়নি, দেখা যাবে তারা করেন কিনা। আমার ভাই আর একটা কথা বলেছেন যে কমিটিতে আমরা যাই নাই, আমরা মনে করছি যে জুলাই সনদের প্রস্তাবনার খেলাপ। না, আসলে এটা না। আমরা সুনির্দিষ্টভাবে মনে করছি গণভোটে যে 70% মানুষ ভোট দিয়েছে, এটা কে বিএনপির লোক ছিল কে বিএনপির লোক ছিল না, এটা ম্যাটেরিয়াল। জনগণ দিয়েছে ভোট। এই জনগণের ভোটটা দেওয়ার পরে তার যে রেজাল্টটা, এটা বাস্তবায়নের যে তরিকা, এই তরিকাটা বাইরে আমরা যেতে পারি না, কারণ উই হ্যাভ এ কমিটমেন্ট টু দ্য people of the nation. A political party cannot deviate its commitment from the people. একটা আলাপ আলোচনার মধ্যে গিয়ে আমরা তো এটা বলতে পারি না যে 70% মানুষের এই ভোটাধিকার প্রয়োগ করার যে রেজাল্টটা তারা দেখতে চেয়েছেন, এই রেজাল্টটাকে তো আমরা ডিফাই করতে পারি না, এটাকে ননেস্ট করতে পারি না, এটাকে আমরা অবাস্তবায়িত রেখে আমরা বলতে পারি না যে এখান থেকে আমরা সরে যাব। তাহলে ভবিষ্যৎ রাজনীতি কি হবে? বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, শেষ পর্যন্ত কথাটা কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। তাহলে 70% পিপল আর ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। উই ক্যানট ডেভিয়েট ফ্রম দেয়ার ওপিনিয়ন। এবং এট দ্য সেম টাইম আমার ভাই বলেছেন যে বিএনপি জনগণের দল। ইয়েস, বিএনপি জনগণের দল, উই বিলিভ। কিন্তু এই বিলিভটার মধ্যে একটু চিট ধরিয়েছেন যখন 70% মানুষের ভোটটাকে বাস্তবায়ন না করে ভিন্ন পন্থায় আমাদেরকে কমিটিতে যেতে বলছেন, তখন বিএনপি যে জনগণের দল, এই কথাটার অতীতের সকল বিশ্বাসের মধ্যে চিট ধরে যায়। শুধু নোট অফ ডিসেন্ট আমি এখানে এতটুকুই দিয়ে গেলাম আমার ভাইয়ের সাথে, এটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না। 51% মানুষ আপনাদের লোক, আপনারা বলছেন ভোট দিয়েছে, তো আপনাদের লোক যারা ভোট দিয়েছে তাদের কথা মানার মোরাল অব্লিগেশন আপনাদের আছে না? নিশ্চয়ই আছে, তা তো করছেন না, এটা দুঃখের বিষয়। আর একটা প্রশ্ন আপনি মাঝখানে করেছেন যে গুম কমিশনের কথা। জি, অবশ্যই গুম কমিশন, সেই প্রশ্নেও আসতে চাচ্ছি। আমার ভাই বলেছেন যে আরো উন্নততর আইন তারা এনেছেন। দুটো ড্রাফট মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়েছে, একটি মানবাধিকার কমিশন আইন আর একটা গুম প্রতিকার ও প্রতিরোধ আইন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো আইনকেই টুথলেস টাইগারে পরিণত করা হয়েছে।
এই যে টুথলেস টাইগার আপনারা করছেন, এগুলো শুধু পার্লামেন্টের কাছে নয়, সারা দুনিয়ার কাছে মুখ লুকিয়ে রাখতে হবে। হাও একটা গুম কমিশনের আইনের মধ্যে প্রস্তাব করা হয়েছে যে গুমের তদন্ত করবে পুলিশ। গুম করে কে? আইনশৃঙ্খলা বাহিনী। গুম করেছে কে অতীতে এই দেশে? ডিজিএফআই করেছে কে? র্যাব করেছে কে? পুলিশের লোকেরা, আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। সেখানে আপনারা অতীতের এই আইনটাকে, মানবাধিকার কমিশনের দায়িত্ব ছিল এই তদন্ত করার, কিন্তু সেখান থেকে কেড়ে নিয়ে এসে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে অর্ডিনারি থানায় গিয়ে মামলা করতে হবে। থানায় মামলা না নিলে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মামলা করতে হবে। তদন্তকারী কর্মকর্তা হবেন পুলিশ। আচ্ছা বলেন তো, এটা তো অনেকটা শেয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো। যার বিরুদ্ধে আমার অভিযোগ, আপনি তাকেই আমার তদন্তকারী কর্মকর্তা দিচ্ছেন। এটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নয়। দিস ইজ নট দি পারপাস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল। ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড। উই মাস্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড। এটা আমি ভিমেন্টলি ক্রিটিসাইজ করি। অলওয়েজ আই উইল বি ক্রিটিসাইজিং দ্য ড্রাফট প্রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ইজ ফার বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ আর্লিয়ার ল। ইট শুড নট বি। এবং মানবাধিকার কমিশনের আইনটাতে কি করেছেন জানেন? আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন তদন্ত করতে গেলে একটা ভিন্ন পারমিশনের প্রয়োজন হবে। ওয়াই? আগে ছিল মানবাধিকার কমিশন করবে উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি রিপোর্ট। এখন আগে একটা রিপোর্ট চাইতে হবে, বাহিনীর প্রধানের কাছে রিপোর্ট চাইতে হবে। বাহিনীর প্রধান রিপোর্ট দিলে তারপরে হবে। আমি মনে করি দিজ আর ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ দ্য স্ট্যান্ডার্ড উই সেট ইন দ্য জুলাই চার্টার as well as the international standard. They have to suffer for that. জি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অনেকগুলো অভিযোগ করেছেন। বিশেষ করে যদি বলি, এর সাথে আমি যদি যুক্ত করি যে এনসিপি এবং টিআইবি অভিযোগ করেছে যে খসড়া আইনের 14 ধারা অনুযায়ী গুমের তদন্তভার পুলিশের হাতেই রাখা হয়েছে, অথচ পুলিশ যখন নিজেই অভিযুক্ত তখন তার উপরে যদি তদন্তর দায়িত্বটা থাকে তাহলে নিরপেক্ষতাকে নিশ্চিত করা সম্ভব হবে? এটি প্রশ্নটি আছে। আরেকটি আছে যে গুমের ঘটনায় রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি, রাজনৈতিক নির্দেশদাতা যদি জড়িত থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনার মতো যথেষ্ট স্পষ্ট বিধান কি খসড়ায় আছে কিনা? দেখুন, এই যে জুলাই সনদের প্রস্তাবনা আমার ভাই কতক্ষণ পরপরই বের করছে, পড়ছে আর আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এখানে দেখেন লেখাটা কি। এই সকল প্রস্তাবনার মূল কথাটাই লেখা হলো সংবিধান সংশোধনের মাধ্যমে। আপনি সংবিধান সংশোধন করবেন, এই সংবিধান সংশোধনের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করবেন, সেটাই জুলাই সনদের লেখা। আপনি কি করলেন? একটা বাহানা করলেন এইখানে, যেটা এখন পর্যন্ত আইনের মর্যাদা লাভ করলেন না। আপনি সেখানে গিয়ে ওত পড়লেন, বাহাদুরি করলেন, মানে ডাবল এল দিয়ে পিলার লিখলেন, আপনারা গেলেন। সেটা আপনাদের ইস্তেহারে ছিল যে আপনারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আপনারা গিয়ে আবার ওই জুলাই সনদ অনুসারে ওত পড়বেন। আপনারা তো ভায়োলেট করেছেন। এই হলো এক। দ্বিতীয়টা দেখেন, আপনি সংবিধান সংশোধন করবেন, এই সংবিধান সংশোধন না করে তো আর আপনি আপনার জুলাই সনদ সংস্কার করতে পারছেন না। আবার এখন যে প্রশ্নটা তুললেন যে গুম বা মানবাধিকারের জায়গাটা পুলিশ করবে, দেখুন স্বৈরাচার শাসন আমলে স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী ছিল তাদের অপকর্মের দোসর। তারা এদেরকে ব্যবহার করে আমরা এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, এই জুলাই সনদের প্রস্তাবনায় আমরা তাদের সংস্কারের প্রস্তাব আমরা কেন করলাম? যে পুলিশ যেন রাজনৈতিক সরকারের রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করা সরকারের অপকর্মের বাস্তবায়নের প্রতিষ্ঠানে রূপ না লাভ করে। সেই কারণেই তো পুলিশ বাহিনীকে সংস্কারের প্রস্তাব আসছে। তাহলে পুলিশ বাহিনীর যে সীমাবদ্ধতা আছে সেটা যখন সংস্কার হবে তখন আপনি পুলিশকে, আর সবচেয়ে বড় কথা হলো তদন্ত করার, একটা মানুষকে গুম করার পর এটার একটা ভিগোরাস ইনভেস্টিগেশন লাগে। আপনি বলেন এদেশের পুলিশ ছাড়া তদন্ত করার ক্ষমতা এদেশে আর কার আছে বলেন? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখছি আইনের ব্যতিক্রম করে র্যাবকেও কিছু কিছু ক্ষেত্রে তদন্ত দেওয়া হয়েছে। স্বাধীন কোনো কমিশন গঠন করা যায়? আপনি স্বাধীন কমিশন মানে কি? স্বাধীন কমিশন তো পার্টিকুলার কোনো জিনিসকে একটা ওয়াইডার সংস্থাকে তৈরি করা যেত। আপনি কিভাবে করবেন সেটা? সেরকম প্রস্তাব জুলাই সনদে নাই তো। জুলাই সনদ বলে নাই যে আমরা পুলিশের বাহিনীর মতো আর একটা নিরপেক্ষ বাহিনী করব, এটা তো বলা নাই সেখানে। তারা বলা আছে যে এই সকল প্রতিষ্ঠান আছে সেগুলোকে রেখে সংস্কার করে জনগণের গ্রহণযোগ্য, জনগণ যাতে, আমি আপনাকে এইভাবে কথাটা বলি, তারপরে কি হলো দেখেন, সেই জন্য তদন্ত করার। আর আপনি ওই এনসিপি আর টিআইবি যে কথাটা আপনি বলেছেন না, পুলিশ কমিশন আইন, এরা এই এনসিপি টিআইবি যেটা বলেছে, ব্যাপার হয়েছে কি, মাঠে ময়দানে কোনো কিছুর বিরোধিতা করা যত সহজ, ওই জিনিসকে গঠনমূলকভাবে চিন্তা করে
ওতে ওই বিষয় কন্ট্রিবিউট করে মানুষের কাছে গ্রহণযোগ্য করে উপস্থাপন করা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, অসুবিধা সেজন্য নেই, আমরা করব। সস্তা রাজনীতি আমাদের দায়িত্ব দিয়ে দেন, আমরা করে হ্যাঁ, দিব সব। তো আমি তো এই জন্য চাচ্ছি যে শিশিরমণি খুব কাছাকাছি সময়ের মধ্যে সংসদে যাক। আমি জানি যে শিশিরমণির গেলে অনেক লাভ হবে। তো বিষয়টা হলো কোনখানটায় আপনি একটু 30 সেকেন্ড। আমি শেষ করে দিচ্ছি 1, 2, 5, 10 সেকেন্ডের মধ্যে। সেটা হলো আপনি যে কথাই বলেন না কেন, আপনাদের ব্যাপারে যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে চলবে না, চৈতন্যের উদয় হতে হবে। জি। আমরা না, যেটা আমরা সম্মতি চাই দিয়ে সরকার আসছি, সফল হোক। আমরা সফল হইতে শোনেন, আমি চাই না। আমরা আপনি চাই দেখেন, সরকার আপনি আজকে সফল। দেখেন, শেষ। আপনি দেখেন, আমি অসংখ্য শুধু ধন্যবাদ। আপনার লাস্ট কথাটা বলে দিই। জি, বলুন। দেখেন, কথা বলার সঙ্গে কাদের ফারাক রাখা যাবে না। সুন্দর সুন্দর কথা বলা দিয়েই চিরা এখন আর ভিজবে না। আপনি দেখেন আজকে ধন্যবাদ সংসদ- এবং পানিতে কৃতজ্ঞতা। ভিজিয়ে দেবো না, 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 চিরা। আজকে সংসদে মহামান্য নিয়ে আসবো। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, ওনারা ভোটকে নিয়ে বাহাবা দিলেন না যে ভোটে পাস ফেল করার জন্য আমরা গণতন্ত্রের চর্চা করলাম। আপনি দেখেন, মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু এই দেশে বিদেশে বহু মানুষ অভিনন্দন জানাইছে। জি, জি, জি। আমরা সংসদের অভিনন্দন বিরোধীরা জানাই। কিন্তু এখন পর্যন্ত মহামান্য জানায় না। রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং এখন কৃতজ্ঞতা পর্যন্ত আপনাদের জানায় না। দুজনকেই। আমাদের এখন পর্যন্ত জানায় না। জি, বিরোধী অসংখ্য দলীয় নেতা ফেসবুক পোস্ট দিয়ে বিরাট বড় পোস্ট নো, সংসদে এখনো বলেনি। দিয়েছে আদৌ দিয়েছে জানিয়েছে। আমি দিয়েছে। বলছি, এ তো আমার মনে হয় আমার ভাইকে ফেসবুকে দেখার তো সুযোগ তার- পান নাই। নো, তার ফেসবুক ফ্রেন্ডটা না শুধু দেখবে। অসংখ্য আর ধন্যবাদ এবং রাষ্ট্রীয়ভাবে কৃতজ্ঞতা এখন পর্যন্ত দর্শক। দেয়নি উনি। আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনাকে আবার সুস্থ দিলাম। থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।